আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা হাসান। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের আলোচনার বিষয়, সেহরিতে এমন কি কি খাবার খেলে সারাদিন এনার্জি পাবেন। সেহরিতে অনেকেরই উদ্দেশ্য থাকে পেট ভরে খাওয়া, অনেক বেশি পানি খেয়ে নেওয়া, যাতে সারাদিন একটু সহজভাবে রোজাটা রাখা যায়। কিন্তু হিতে বিপরীত ঘটে, অনেক বেশি খেতে গিয়ে এবং তার উপরে আবার পানি খেতে গিয়ে রোজা রাখাটা আরো কঠিন হয়ে পড়ে এবং এত বেশি খেয়েও দেখা যায় দুপুরও পার হয় না, তার আগেই এনার্জি অনেক কমে যায়। খাবার নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। আজকে যে 3 ধরনের খাবারের কথা বলবো, সেটি যদি নিয়মিত খেতে পারেন তাহলে রোজা রাখাটা আল্লাহ দেখবেন অবশ্যই সহজ করে দিবেন। প্রথমে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলতে এমন শর্করা জাতীয় খাবারগুলোকে বোঝায় যেটা থেকে তার আঁশ বা ফাইবারকে আলাদা করে ফেলা হয়নি। একটু সহজ করে বোঝাচ্ছি। কার্বোহাইড্রেট জাতীয় খাবার সাধারণত আমাদের বাঙালিদের খাদ্য তালিকার প্রধান অংশ। সেটা হতে পারে ভাত, রুটি, পাউরুটি ইত্যাদি। এই কার্বোহাইড্রেটকে বা শর্করাকে যখন মেশিনে বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে এর আঁশ বা ফাইবারটাকে বাদ দেওয়া হয়, যেমন ধরেন গম ভাঙিয়ে উপরের লাল অংশটা ফেলে দিয়ে ভিতরের শাঁসটা দিয়ে তৈরি করা হয় সাদা আটা। এক্ষেত্রে এই যে আঁশটা বাদ চলে গেল, তখন এটাকে বলা হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট। আর ঢেকি ছাটা চাল বা পুরো গমের যে ময়দা তৈরি করে রুটি করা হচ্ছে, এটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই দুটোর পার্থক্য বুঝে গেলেন, এখন অবশ্যই বুঝতে পারবেন কেন আমি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়ার কথাই বলছি। যখন আপনারা রিফাইন্ড কার্বোহাইড্রেট খাবেন, অর্থাৎ সাদা ভাত, রুটি, পরোটা, পাউরুটি, এগুলো হজমের পরে খুব দ্রুত রক্তে গ্লুকোজ বা সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে আপনি দ্রুত এনার্জি পাবেন ঠিকই, কিন্তু এটি ব্লাড সুগারের একটি স্পাইক তৈরি করবে। অর্থাৎ হঠাৎ করে ব্লাডে গ্লুকোজ বাড়বে, আপনিও এনার্জি পাবেন, ভালো লাগবে, কিন্তু তার পরপরই যখন গ্লুকোজের মাত্রাটা কমে যাবে তখন আবার আপনি দুর্বল হয়ে পড়বেন, তেমন একটা শক্তি পাবেন না। এই কারণে সাদা ভাত রুটি বাদ দিয়ে যদি লাল আটার রুটি বা লাল চালের ভাত আপনি সেহরিতে খান, সেক্ষেত্রে এতে উপস্থিত আঁশ বা ফাইবারের কারণে আপনার সুগারটা সাদা ভাত বা রুটি খাওয়ার পরে যেমন হঠাৎ করে বাড়লো তা আর ঘটবে না। রক্তে সুগারটা বাড়বে আস্তে আস্তে, কোনো স্পাইক তৈরি হবে না। ধীরে ধীরে রক্তে গ্লুকোজ নির্গমনের কারণে সারাদিনই মোটামুটি একটা লেভেলের এনার্জি আপনার থাকবে। এই একই কারণে কিন্তু ডায়াবেটিসের রোগীদেরও আমরা সাদা চাল এবং আটা বাদ দিয়ে লাল চাল এবং আটা খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। আরেকটি বিষয় হচ্ছে, রিফাইন্ড কার্বোহাইড্রেটে কোনো ফাইবার না থাকার কারণে এটি দ্রুত হজম হয়ে যায়, তাই পেটেও থাকে না। কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট যখন খাবেন তখন এতে ফাইবার থাকার কারণে এটি বেশি সময় পেটে থাকবে, ফলে ক্ষুধার অনুভূতিও কম হবে। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি যদি সেহরিতে নিয়মিত খান তাহলে সারাদিন এনার্জি পাবেন গ্যারান্টিড। খাবারটি হচ্ছে প্রাণীজ প্রোটিন বা অ্যানিমাল প্রোটিন। অর্থাৎ প্রাণীজ উৎস থেকে আমরা যে প্রোটিন বা আমিষ জাতীয় খাবারগুলো পাই, সেই খাবারগুলো। কেন প্রাণীজ উৎসই বলছি? ডালেও তো প্রোটিন থাকে। প্রাণীজ উৎস এই কারণেই বলছি কারণ প্রাণীজ যে আমিষগুলো পাওয়া যায় সেই আমিষে সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। এগুলো ধীরে ধীরে হজম হয়, পেট অনেক সময় ভর্তি রাখে। আমাদের রোজা থাকার কারণে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে যে দুর্বলতা তৈরি হয় সেটা কিন্তু এটা তৈরি হতে দেয় না, এবং মাংসপেশির ক্ষয় এটা রোধ করে, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ক্ষুধার অনুভূতিকে দমনের পাশাপাশি এই যে রোগ প্রতিরোধ ক্ষমতাও আমিষ বৃদ্ধি করছে এবং শরীরের ক্ষয় পূরণ করছে, এটাও কিন্তু অনেক দরকার। তাই সেহরিতে প্রাণীজ আমিষের উৎস থেকে দু একটি খাবার ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিনই রাখার চেষ্টা করবেন। খুব সহজলভ্য প্রাণীজ আমিষ হচ্ছে ডিম। এটি তো আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় সহজে রাখতে পারবেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের মাছ, চামড়া ছাড়া মুরগির মাংস এবং চর্বির অংশ বাদ দিয়ে গরু বা ছাগলের মাংসও রাখতে পারেন খাদ্য তালিকায়। আমাদের বাঙালি সংস্কৃতিতে আমরা শর্করা জাতীয় খাবারই বেশি খাই এবং প্রোটিনই কম খাওয়া হয়। তাই রোজার মাস থেকে আসুন অভ্যাস করি বেশি প্রোটিন খাওয়ার। 3 নম্বর আরেকটা কারণে রোজা রেখে আমাদের দুর্বল লাগে, সেটা হচ্ছে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। বাংলাদেশে অনেকেই অ্যানিমিয়া ভুগছেন, কিন্তু এটি তারা জানেনও না। এই যে দুর্বল লাগা, মাথা ঘোরা, এই দুর্বলতার কিন্তু বড় একটা কারণ শরীরের রক্তের পরিমাণ কম থাকা। রক্তের পরিমাণ যেন কম না থাকে, এই জন্য আয়রন জাতীয় খাবার আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকতে হবে, এবং এটি খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে সেহরির সময়টা। সেহরির সময়ে আয়রন সমৃদ্ধ খাবার যদি রাখেন তাহলে রক্তশূন্যতা থেকে থাকলেও তা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে এবং সারাদিনই এনার্জি পাবেন। আয়রন সমৃদ্ধ খাবার কি কি খেতে পারেন? আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে হয়তো খুব দামি দামি খাবার খেতে হবে, কবুতরের মাংস খেতে হবে বা বেদানা খেতে হবে, তবেই হয়তো রক্ত বাড়বে। আসলে কিন্তু বিষয়টা তা না। আমাদের হাতের কাছেও কিছু কিছু খাবার আছে যেটাতে কিন্তু বেশ ভালো রকমের আয়রন আছে। যেমন একটি খুব সাধারণ খাবার কচু শাক।
এর পাশাপাশি লাল শাক, কাঁচকলা, কলার মোচার তরকারি এগুলো রাখবেন। ফলের মধ্যে আপনারা বেদানার চেয়েও বেশি আয়রন পাবেন আপেলে। এবং আয়রন সমৃদ্ধ খাবার যখন খাবেন তখন চেষ্টা করবেন তার পাশাপাশি 2-1টা ভিটামিন সি সমৃদ্ধ খাবারও রাখতে, যেমন লেবু, টমেটো ইত্যাদি। আয়রন সমৃদ্ধ খাবার কিভাবে খাবেন, শরীরে রক্ত বাড়াতে আর কি কি খাওয়া যেতে পারে, কি নিয়ম মানা যেতে পারে এই বিষয়ে চ্যানেলে কিন্তু লং ভিডিও দেয়া আছে। আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। দর্শক, সেহরির খাবার নিয়ে তো বললাম, একইভাবে ইফতারের খাবার নিয়েও বিভিন্ন টিপস রয়েছে। কিভাবে ইফতারের খাবার খেলে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা কম হবে এই বিষয়েও চ্যানেলে লং ভিডিও পাবেন। এছাড়া ডায়াবেটিস রোগীরা রোজা রেখে কিভাবে ইনসুলিন নেবেন, অথবা যারা থাইরয়েড রোগী আছেন তারা কখন ওষুধটা খাবেন, এবং এর পাশাপাশি গর্ভাবস্থায় রোজার ক্ষেত্রে কি কি নিয়ম মানতে হবে এই ভিডিওগুলো পেয়ে যাবেন চ্যানেলের রমজান প্লেলিস্টে। আপনাদের যে কোনো জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে, আমি কিন্তু সব কমেন্টেরই অ্যান্সার দিয়ে থাকি। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে ডক্টর আপু ফেসবুক পেজে আমাকে ফলো করতে পারেন। আর ডক্টর আপু পরিবারের সঙ্গে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।